জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ বিবেকানন্দ মানসকন্যা তথা ভারত দুহিতা নিবেদিতার ভারত দর্শনের 293তম পর্ব সকাল 6টার সময় আপনাদের দুয়ারে প্রতি রবিবার যেভাবে কড়া নাড়ে, আজও 5ই এপ্রিল এসে উপস্থিত হয়েছি আমার নিবেদিতার ভারত দর্শনের নতুন ডালিটি নিয়ে। যে ডালিতে আজকে রয়েছে ভারতবর্ষের আঙ্গিকে নিবেদিতার ভারত দর্শনের একটি বিশেষ অধ্যায়। তার চিন্তায় ভারতবর্ষের প্রাচীন সনাতন হিন্দুদের আদর্শ এবং তীর্থভূমি বললে শুধু বোধহয় একটু কম বলা হবে। এটি মহাতীর্থভূমি, সেই বারাণসীতে নিবেদিতা 3বার 3টি অধ্যায়ে নিবেদিতা উপস্থিত হয়েছেন। তার ইতিহাস আমরা অনেকেই জানি। প্রথম বছরে 1898 খ্রিস্টাব্দে এবং তারপরে 1902 খ্রিস্টাব্দে এবং তারও পরে 1905 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সভাতে তিনি উপস্থিত হয়েছিলেন। তাই কাশী বারাণসী স্বামী বিবেকানন্দের জন্ম অঙ্কুরোদ্গমের ইতিহাসে সমৃদ্ধ। বিবেকানন্দের মা তার প্রতিবেশিনীর দ্বারা বাবা বিশ্বনাথকে প্রতি সোমবার পুজো দিয়ে আরাধনা করে অন বিহাফ অফ স্বামী বিবেকানন্দের মা অর্থাৎ ভুবনেশ্বরী দেবী বিহাফে, যিনি তিল করে বিশ্বনাথকে সন্তুষ্ট করে ভুবনেশ্বরী দেবীর কোলে বাবা বীরেশ্বর শিবের প্রতিনিধি স্বরূপ বিবেকানন্দ তথা বিলের আবির্ভাব ঘটে, সেটা আর আমাদের কাছে কারো অজানা নেই। নিবেদিতা তার গুরুর কাছ থেকে সেই বিবরণ শুনেছেন হয়তো। সেই বারাণসী ভারতবর্ষের সমস্ত দিককার তীর্থযাত্রীদের পায়ে হেঁটে নৌকায় করে ওখানে পৌঁছানোটাই যেন মানুষের অভিপ্সা। স্বর্গে যাত্রার নির্দিষ্ট মুক্তির পথের সন্ধান যেন ওইখানেই লুকিয়ে রয়েছে মণিকর্ণিকার ঘাটে। বিধবারা তখন থেকে আসতেই চায় না, কারণ শেষ নিঃশ্বাসটুকু ওখানে যখনই পড়বে তখনই তার পৃথিবীতে আসার সার্থকতা, মানব জন্মের সার্থকতা এবং বারাণসী বাবা বিশ্বনাথ, মা অন্নপূর্ণা, কাল ভৈরব, দূরে সারনাথ বুদ্ধের তপস্যার স্থল, এসবগুলি যেন মিলেমিশে একাকার হয়ে রয়েছে ওই রকম একটি প্রাচীন পুরাণ ভিত্তিক একটি শহর। ছোট ছোট গলি, রাস্তার আঁকামাখা পথ ধরে বড় গাড়ি যাওয়ার সাহসিকতা দেখাতে পারে না। তাই মানুষের পায়ে হেঁটে, সাইকেলে, বাইকে, খচ্চরের গাড়িতে যাতায়াতের সাথে সাথে এখন আরও বেশি করে মানুষ তাদের এই পুণ্য মহাতীর্থক্ষেত্রের আস্বাদন নতুনভাবে মন্দিরের সংস্কার হওয়ার ফলে আকর্ষণটা অনেক বেশি বেড়ে গেছে। তাই নিবেদিতার দৃষ্টিতে তৎকালীন ভারতবর্ষের এই প্রাচীন পুণ্য মহাতীর্থক্ষেত্রের বিবরণ তার মুখ থেকেই শুনবো আমরা।
সেটাকেই আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি আজ প্রয়াসী হয়েছি। এরও পেছনে একটা কারণ আছে। হঠাৎই নিবেদিতার সমাজ ভাবনা থেকে 3টে অধ্যায় আপনাদের সামনে হাজির করার পরে হঠাৎ কোন এক চিন্তায় আপনাদেরকে বারাণসী নিয়ে যাচ্ছি। তার কারণ গত মাসে আমার প্রতি আদিষ্ট হয়েছিল বা নির্দেশিকা জারি হয়েছিল রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক তথা পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি আরোগ্য ভবনের একজন প্রাচীন প্রাজ্ঞ ও প্রবীণ সন্ন্যাসীর সহযোগী হয়ে বারাণসী যাওয়া। কিছুদিন আগে একটি মায়ের একটি বই প্রকাশিত হলো, সারদা শতদল। সম্পাদনা এবং সংকলক যিনি, সে নামটি অনেকের কাছে পরিচিত। যিনি উদ্বোধনে প্রায় 6.5 বছর সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। সম্পাদক ছিলেন স্বামী চৈতন্যানন্দজি। তার সাথে আমায় যাওয়ার অনুরোধ, কারণ যে বইটি সারদা শতদল প্রকাশিত হয়েছিল, ওই দিককার যারা লেখক, প্রায় 79টি টোটাল আর্টিকেল ছিল ওই বইটিতে। তার মধ্যে বেশ কিছু সংখ্যক আর্টিকেল উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের গৃহিণীরা এবং অধ্যাপিকারা বা ডাক্তাররা বিভিন্ন কর্মে যারা মাকে সামনে রেখে তাদের জীবন যুদ্ধে সর্বদা মাতৃ স্নেহে, মাতৃ করুণায় তারা জীবনযাপন আনন্দে করেছেন। সমস্ত কর্মজগতের কোনো কষ্টই তাদেরকে আক্রান্ত করতে পারেনি। কর্মজগতে আমরা যেভাবে থাকি, সেই কর্মজগতে সবসময় টেনশন বা কর্মজগতে কর্মের বিভিন্ন ধারা মানুষকে যখন বিপদগামী করে বা মানুষকে যখন চিন্তাক্লিষ্ট করে তোলে, তখন কিছু না কিছু একটা ভালো ভাব, ভালো চিন্তার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করে আমরা নিজেদিকে স্বতঃস্ফূর্তভাবে নিজের জীবনটাকে এনজয় করার একটা ধারণা জন্মাবার চেষ্টা করি বা এনজয় করতে আগ্রহ প্রকাশ করি। সেক্ষেত্রে কোনো কিছু একটা অবলম্বন করতে পারলে হলো। কিন্তু যারা এই ভাবাদর্শের সাথে যুক্ত, তারা যদি কেউ বা মহিলারা কর্পোরেট সেক্টরে কর্মী হোক, কেউ বা শিক্ষা জগতের কর্মী হোক, কেউ বা সমাজ কেন্দ্রিক কোনো সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হোক বা সমাজকর্মী হোক, কর্পোরেট সেক্টরের মানুষ হোক, তারা প্রত্যেকেই কীভাবে মায়ের দ্বারা তাদের জীবনকে আনন্দময় করে তুলছেন, পাশে মাকে রেখে মায়ের শিক্ষা, মায়ের আদর্শ, মায়ের শক্তি তাদের মধ্যে কিভাবে কাজ করে চলেছিল, তারা সেই লেখাগুলির মধ্যে সেগুলি আমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছেন। তা সেই লেখিকাদের বা লেখকদের হাতে তাদের বইগুলি তুলে দেওয়া এবং আরেকটি সুপ্ত বাসনা এই প্রবীণ সন্ন্যাসীটি ছিল, সেটা আরোগ্য ভবনে অবস্থানকারী এই সন্ন্যাসীটির সুপ্ত বাসনা ছিল বাবা বিশ্বনাথকে একবার দর্শন করা। বহুদিন আগে উনি এখানে থেকেছেন। যখন এই বইটির রসদ সংগ্রহের জন্য বারাণসীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছেন এবং বারাণসীর অন্যান্য সন্ন্যাসীদের কাছ থেকে তিনি সহযোগিতা নিয়েছেন, তাদের কাছে তিনি আবেদন জানিয়েছিলেন ওই এলাকার মানুষরা কিভাবে মাকে সামনে রেখে জীবনযাপন করছে, তার যদি কিছু কাহিনী সংগ্রহ করা যায় তাহলে বইটার অনেক বেশি প্রামাণিক হয়ে উঠতে সহযোগী হবে। তাই সেই বারাণসীতে যাওয়ার উদ্দেশ্য আমারও আকর্ষণের বস্তু হয়ে গেল। বিশেষ করে যখন বেলুড় মঠ থেকে এই অনুরোধটা আসে, সেটাকে আমি উপেক্ষা করতে পারিনি এবং আমি রাজি হয়ে গেলাম।
5-6 দিনের জন্য বারাণসীতে অদ্বৈতাশ্রমে প্রসাদ পাওয়া, যেটি সবচেয়ে পুরনো প্রাচীন ঠাকুরের মর্মর মূর্তি, যেখানে স্বামীজির শরীর যাওয়ার দিনে 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই শিবানন্দজি অর্থাৎ মহাপুরুষ মহারাজ মন্দির প্রতিষ্ঠার দিনেতেই স্বামীজির শরীর যাওয়া এবং তার পরের দিনে খবর পাওয়ার পরেই সেই মন্দিরে স্বামীজির পরিব্রাজক জীবনের ছবিটি বসিয়ে দেয়া, তার পাশে শ্রীরামকৃষ্ণদেবের মানসপুত্র যদি ব্রহ্মানন্দজি হন, স্বামী বিবেকানন্দ তার সমস্ত ধারার চিন্তার ধারক এবং বাহক, ভাবিকালের তার বার্তাবাহক সেই স্বামী বিবেকানন্দ গুরু পাশে স্থান করে নিলেন তার প্রয়াণ দিবসের দিনেই। যে স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে দাঁড়িয়ে বলেছিলেন ডেট্রয়েটে এবং ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনার শেক্সপিয়ার হলে, যেখানে তিনি বলেছিলেন উইদিন 10 years of my death I will be worship as God। আমার শরীর যাওয়ার 10 বছরের মধ্যে আমি ঈশ্বর রূপে পূজিত হব। 10 বছর নয়, 10 দিন নয়, 10 মিনিটের মধ্যেই যেন তিনি দেবতা রূপে পূজিত হতে শুরু হয়েছিলেন তার গুরুর সাথেই। আবার ঠিক একইভাবে মা 1912 খ্রিস্টাব্দের অক্টোবর নভেম্বর মাসে যখন তিনি বারাণসীতে গিয়ে লক্ষ্মীনিবাসে ছিলেন, বাগবাজারের কিরণ দত্তের পরিবারের বংশধরেরা নতুন বাড়ি কিনেছিল, সেই লক্ষ্মী দত্ত লেনের ওই লক্ষ্মী বিলাস বা লক্ষ্মী নিবাস, সেখানে মাকে তারা আমন্ত্রণ জানিয়ে থাকার ব্যবস্থা করেছিলেন। মা তখন অদ্বৈতাশ্রমে ভক্তদের সাথে মিলিত হতেন এবং থাকতেন লক্ষ্মী নিবাসে। সেই সময় মা নিজে গিয়ে ওই দুজনের সাথে তার নিজের ছবিটিও বসিয়ে পুজো করেছিলেন, বা পূজার আধ্যাত্মিক তৈরির পূজার সূচনা যেন ওইখান থেকেই উদ্ভাবিত এক চিন্তার ভাবিকালের আমাদের কাছে সর্বত্র সেই ছবিটি আজ প্রকাশিত হয়ে চলেছে। আধ্যাত্মিক ত্রয়ীর একই সিংহাসনে বসা, পাশাপাশি ত্রয়ীকে পূজা করার সেই ভাবনাটি যুগ যুগ ধরে চলে এসেছে এবং চলবেও। সেই বারাণসী শহর সম্পর্কে নিবেদিতার কিছু কথা বলার ইচ্ছে এই কারণে ছিল, নিবেদিতার ভারত দর্শনের মধ্যে এই ভারতবর্ষের প্রাচীন শহরটিকে নিয়ে তার অনেক ভাবনা, অনেক চিন্তা, অনেক বিশ্বাস তার হৃদয়কে ভারতীয় আধ্যাত্মিকতায় এক নতুন আলোর সন্ধান দেয়। এই বারাণসী প্রসঙ্গে 2 দিন ধরে আমার আলোচনা করার ইচ্ছে রয়েছে। প্রথমে তার নিজের মুখ থেকেই সেগুলি নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তিনি লিখছেন, কোনো পুণ্যস্থানে অলস মুহূর্তে হঠাৎ যেন অন্তর্দৃষ্টি খুলে যায়, তা কিন্তু সর্বদা আমাদের নাগালের বাইরে। তৃতীয়বার বারাণসীতে গিয়ে একদিন দুপুরে আমি বিশ্বনাথ বাজারে বসে আছি। নিবেদিতা বলছেন, আমার আশপাশে সব কিছুই চুপচাপ তন্দ্রাচ্ছন্ন। সন্ন্যাসী চেহারায় দোকানদারেরা সাজানো জিনিসপত্রের উপর ঢুলছে। জিনিসগুলো অতি সামান্য, সুতোয় বাঁধা মন্ত্রপুত মাদুলি, কয়েকটি ছোট ছোট পাথরের শিবলিঙ্গ ইত্যাদি। সরু গলিপথে গাড়ি আসা যাওয়ার হাঙ্গামা নেই, কিন্তু মাথার উপর নীল আকাশের অদৃশ্য রাজপথে পাখির ঝাঁক বাসা থেকে আসছে যাচ্ছে। তাদের
কলকাকুলি ও বিশ্বেশ্বর মন্দিরের ভারী ঘণ্টার ধ্বনি অনুরণনে বাতাসটাকে ভারী করে দিচ্ছে বা ভারী হয়ে যাচ্ছে। খালি পায়ে পূজার্থীর দল অনবরত মন্দিরে ঢুকছে, বেরোচ্ছে, পুজো করছে এবং ঘণ্টা বাজিয়ে বেরিয়ে আসছে। ঝুলন্ত ঘণ্টার সামনে তারা নুয়ে পড়ছে, ফোঁপাচ্ছে। সেই শান্ত অবসরে ঘণ্টা জ্বলানো জায়গাটিকে একটি রহস্যময় গম্বুজের মতো মনে হচ্ছিল, যেন শহর জীবনের প্রতিটি স্পন্দনে শিহরিত হয়ে সে সাড়া দিচ্ছে। ঘণ্টার ধ্বনিতে যে শব্দতরঙ্গ সৃষ্টি হচ্ছে তা যান্ত্রিক বলে বিশ্বাস হয় না, বরং শহরের দূর দূর অঞ্চল থেকে ভেসে আসা কোনো কাতর ধ্বনি, কখনো প্রার্থনা, কখনো আবার আনন্দোল্লাসের প্রতিধ্বনি বলে মনে হয়। ঘণ্টাটি যেন এক মস্ত তাঁতি, বেদনা ও আনন্দের ছেঁড়া খোড়া সুতো নিয়ে বুনে চলেছে সঙ্গীতের তান, ছড়িয়ে দিচ্ছে পৃথিবীর বুকে সেই তান, যে শব্দগুলি আমাদের কাছে অর্থহীন, আবোল তাবোল বলে মনে হয়। আরেকটু দূরে পুষ্প প্রসারীদের দোকান, যারা ফুল টুল সাজিয়ে রাখে, বা যাত্রীদের, তীর্থযাত্রীদের যারা মন্দিরে প্রবেশ করার জন্য দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে বা নৌকায় করে এসে পৌঁছেছেন এই পূর্ণ তীর্থক্ষেত্রে, সেই ফুলের পসরা নিয়ে যারা বসে রয়েছেন হাতে করে নিয়ে অপেক্ষামান। আসলে লক্ষ্য উদ্দেশ্য কি? এই ফুলের পসরা নিয়ে যারা দাঁড়িয়ে রয়েছেন, বসে রয়েছেন, সব তো ওই জগদীশ্বরের উদ্দেশ্যেই এই ফুলগুলি সমর্পিত হবে। শুধু ভায়া ওনারাই ফুল সাজিয়ে রেখেছেন বাবার উদ্দেশ্যে, কিন্তু আমাদের মতো তীর্থযাত্রীরা ওইখান থেকে সংগ্রহ করবে, করে বাবার পায়ে দেবে। এটি তো চলে আসছে যুগ যুগ ধরে। নিবেদিতা বলছেন, আর একটু দূরে পুষ্প প্রসারীদের দোকান, মহাদেবের পূজার জন্য তারা সাদা ফুল বিক্রি করছে, আর সারা জীবন ধরে দিনের পর দিন তারা এই এক দায়িত্ব পালন করে চলেছে, জগদীশ্বরের জন্য ফুল সরবরাহ। জগদীশ্বরের জন্যেই তারা রাস্তায় দাঁড়িয়ে ফুলের মালা গেঁথে সেই ফুলগুলি সুসজ্জিত করে রেখেছে এবং সেই ফুলের মালা নিয়ে তীর্থযাত্রীদের অনুরোধ করছে, নাও এই ফুলগুলি নিয়ে বাবার মাথায় দেবে বা বাবার পুজোতে এগুলি লাগাবে। অর্থাৎ তারা তৈরি করে রেখেছে, বাবাকে দেওয়ার জন্য উপলক্ষ হচ্ছে আমরা সেগুলি সংগ্রহ করে বাবার মাথায় চড়িয়ে দিচ্ছি। নিবেদিতা ভারী সুন্দর তার বিশ্বাসের সাথে তার ধারণা, এত সুন্দর যেটা আমরা ভাবতে পারিনি। নিবেদিতা বলছেন যে সারা জীবন ধরে এই মানুষগুলো ফুলের তোড়া নিয়ে দৌড়াচ্ছে, ঘুরছে, এঁকে রাখছে, ওকে অনুরোধ করছে, এই নিন ফুল, এইটি বাবার মাথায় চড়াবেন। আসলে তারাই বাবার জন্য নির্দিষ্ট করে রেখেছেন যে ফুলগুলি, সেগুলি আমাদের মতো তীর্থযাত্রীর হাতে তুলে দিয়ে তারা আনন্দিত, হয়তো বিনিময়ে অল্প কিছু পয়সা তারা পাবে, কিন্তু সেগুলি সংগ্রহ করা, সেগুলিকে সুন্দরভাবে মালার আকারে গাঁথা বা পরিষ্কার করে সেগুলিকে হাতে ধরে তাদের মনোবাসনা যেন ভক্তির মাধ্যমে পূরণ হচ্ছে। নিবেদিতা আরও লাস্টের কথাটি ভারী সুন্দর, আরও মজা করে বলছেন, মজা কি সিরিয়াস জানি না। তিনি বলছেন, এই যে বহুদিন যাবৎ তারা এই ফুলের ব্যবসাগুলি করছে, এগুলো কি ব্যবসা তো নয়, আসলে জগদীশ্বরের জন্য এই ফুলগুলি তারা তৈরি করে এবং ধরে রেখেছে, অপেক্ষা রয়েছেন কখন ভক্তরা এসে সেগুলি তাদের কাছ থেকে সংগ্রহ করে বাবার মাথার উদ্দেশ্যে নিয়ে যাবে। একবার নিবেদিতার মনে হচ্ছে এই সব দায়িত্ব পালন তারা করে চলেছে ঠিকই, কিন্তু জগদীশ্বরের জন্য ফুল সরবরাহ এইভাবে
কর্তব্যরত থেকে তাদের মধ্যে কারো মনে কি মুক্তির স্বাদ জাগেনি? কি অসাধারণ চিন্তা পুরাণকেন্দ্রিক নিবেদিতার এই কথাগুলো মনে করিয়ে দেয়। আসলে আমরা যখন ঈশ্বরের কথা ভাবি, ঈশ্বরের কথা চিন্তা করি, ঈশ্বরের কাছ থেকে আমাদের যে চাওয়া পাওয়া সেটা মুক্তি, তাহলে যারা তার মাথায় ফুল চড়িয়ে দেওয়ার জন্য সমস্ত পরিকল্পনা গ্রহণ করে অপেক্ষামান, কখন আসবে মানুষ তাদেরকে এগুলি জানিয়ে দিয়ে তারা এই ফুলের পাত্রগুলি হাতে সযত্নে নিয়ে গিয়ে বাবার মাথায় চড়িয়ে দেবে, তাদের এত কষ্ট করে ফুলগুলি সংগ্রহ করে হয়তো অল্প পয়সা বিনিময়ে পেলেন, কিন্তু এই কষ্ট করে সংগ্রহ করা ফুলগুলিকে বাবার উপযোগী তৈরি করে রাখা, এগুলি তো সব বাবার ইচ্ছাতেই, বাবাই তো তাদের এগুলি করিয়েছেন। তাই তাদেরও তো মুক্ত হওয়ার একটা চিন্তা থাকাটাই স্বাভাবিক। নিবেদিতা সেটিকেই উচ্চারণ করছেন। তিনি বলছেন, কখনো কখনো কি ওদের মনের মধ্যেও ঘুরে ফিরে এই মুক্তির স্বাদটা জাগেনি? এই রকম ভাবতে ভাবতে নিবেদিতা বলছেন, আমার মনে হয় অন্য এক ভাবনা জাগলো আমার মনের মধ্যে, অর্থাৎ তার নিজের মনের মধ্যে। ইউরোপের মতো নগ্ন পুরানো গির্জাগুলোর কথা, সেখানে বাস করাও তো এই রকমই। এইসব পাখির ঝাঁক, শহরে মানুষ, ফুল, এদের নিয়ে মস্ত এক গির্জার ছাওয়ায় বাস করা। বারাণসীও এক বিরাট গির্জাকে ঘিরে থাকা প্রাচীরের গায়ে গড়ে ওঠা এই শহর। বারাণসী সম্পর্কে বলা হয় যে এটা যেন একটা অদ্ভুত আধুনিক শহর। আর এই কথার সত্যতাও অস্বীকার করা যায় না। বরুণা ও অসি নদীর মোহনায় এবং তার মাঝখানে গঙ্গার তীর ধরে যে সারাবন্দি প্রাসাদ, মঠ, মন্দির দাঁড়িয়ে আছে, সেগুলি প্রধানত বিগত 300 বছর আগে তৈরি হয়েছিল। কিন্তু সেগুলি যদি ভেঙে পড়ে তাহলে পুনর্নির্মাণ করার মতো রুচি ও যোগ্যতা ভারতে যথেষ্ট আছে। যে বারাণসীকে আমরা এখন দেখছি, সেই অর্থে তা এখানকার মানুষদের তৈরি। কিন্তু কোনো শহরেই বোধহয় অতীতের এত গুচ্ছ গুঞ্জন শোনা যায় না। বাজারে, শহরের ভেতরে বাড়ি আর নির্মাণ শৈলী, তাতেও সর্বত্রই অতীতের রেশ যেন লেগে আছে। যেমন জম্বু ছত্রটি তৈরি হয়েছে জৈনপুরী পাঠান রীতিতে, যা দ্বাদশ থেকে চতুর্দশ শতকে উত্তর ভারতে প্রচলিত ছিল। কাজেই দেখা যাচ্ছে বাড়ির ছাদে খিলান করা সারিবদ্ধ খুঁটি, যা অশোকের যুগের বৈশিষ্ট্য ছিল, যেন কাঠের বেড়া, পাথরে গড়া খিলানগুলো গড়া হয়েছে নতুনভাবে। সেগুলো মানুষের কাছে এক পুরাণ সংস্কৃতি এবং সভ্যতার একটি পরাকাষ্ঠা। গঙ্গার দিকে মুখ এমন একটি বাড়িতে আমি বহু স্তম্ভ বিশিষ্ট একটা মস্ত ঘর দেখেছি।
এগুলি নিবেদিতা বলছেন তার অবজারভেশনগুলি, তা হয়তো গৃহের মালিকদের দাবি মতো সত্যই 6000 বছর আগেকার। আর এই যে বিশ্বনাথ বাজার, যা এখনও আমরা ব্যবহার করছি, তা হয়তো বৈদিক যুগের পিতৃপুরুষের ব্যবহৃত সেই জনপদ, যারা প্রথম এই মহান নদীর পূর্বে সূর্যোদয় দেখেছিলেন এবং ঋগ মন্ত্র গাইতে গাইতে যখন সেখানে বিশ্বেশ্বরের সোনালি চুল্লি সেখানে হোম করেছিলেন। আসলে কোনো কিছুই রাস্তার মতো দীর্ঘকাল টিকে থাকে না। ইউরোপের শহরে বাড়ি ও বাগানের পিছন দিয়ে এঁকে মেঁকে চলে যাওয়া এই সরু গলিপথ কিছুদিন আগেও তা ছিল মাঠ ও খামারের মধ্যে ঘিরে আসা বা ঘিরে থাকা হাঁটা পথ। সেই রকমই সব দেশে একটি গায়ে চলা পথে যেন মনে হয় কত না লেখা ইতিহাসের নীরব সাক্ষী। এই সরু পথটার ইতিহাস যে উদ্ধার করবে 4000 বছর ধরে যাদের পদচিহ্ন পড়েছে এখানে, তাদের জীবন মৃত্যুর গীতিকার কে হবে? কি অসাধারণ ভাবনা, কি অসাধারণ চিন্তা। তিনি আরও বলছেন, বাস্তবিকই এই শহর আমরা তাকে যেমন দেখেছি, বহু প্রাচীন অল্প বিদ্যা সমালোচক যা ভাবেন তার চেয়ে অনেক বেশি প্রাচীন। এইখানে সারনাথ 583 খ্রিস্টপূর্ব বা তার কাছাকাছি কোনো সময়ে এই মহামন্ত্র মহানিনাদে বেজে উঠেছিল, যার প্রতিধ্বনি কোনো দিন স্তব্ধ হয়নি। শোনো শোনো সন্ন্যাসীবৃন্দ, মৃত্যু থেকে সুরক্ষিত মুক্তির পথ পাওয়া গেছে। বুদ্ধদেবের জীবনে নির্বাণের আগে এবং পরে মৃগদ্বার কাননকে যেরকম গুরুত্ব দেয়া হয়েছে, তাতে এটি যে সেকালের দর্শন চর্চার অন্যতম প্রধান কেন্দ্র হয়েছিল তা অনুমান করা কঠিন নয়। 300 বছর পার হয়ে সম্রাট অশোক যখন ভগবান বুদ্ধের চরণ স্পর্শ লাভে ধন্য সব জায়গায় স্মৃতিস্তম্ভ স্থাপনে ব্রতী হলেন, তখন এখানেও একটা ছোট্ট স্তূপ নির্মাণ করে দিয়েছিলেন। তার বেষ্টনীটি ছিল অসাধারণ। সেই বেষ্টনী একটি ফোকরের মধ্যে তাকে সুসজ্জিত করা ছিল, কারণ জায়গাটা ইতিমধ্যেই মাটির তলায় চলে গেছে। সাম্প্রতিক খনন কার্যে তার প্রমাণ পাওয়া গেছে। আমরা জেনেছি যে বারাণসীর এই মৃগকানন সম্ভবত বড় জন্তুর হানা থেকে রক্ষা করার উদ্দেশ্যেই ব্যবহৃত হয়েছিল এই নাম। শুধু যে 583 এবং পরে 250 খ্রিস্টপূর্বাব্দের গুরুত্ব পেয়েছিল তা নয়, কিন্তু এই দুটি তারিখের মধ্যবর্তী সময়েও খুঁটিনাটি বিষয়ে অপর নজর রেখে এই স্থানটির মাহাত্ম্য অক্ষুণ্ণ রাখা হয়েছে। পর্যটন কেন্দ্র হিসাবেও ব্যবহৃত হয়েছে। জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হতে বুদ্ধত্ব প্রাপ্তির সাক্ষী শুধু সারনাথই নয়, আবার
মুসলিম যুগের আগে বহু কাল ধরে যে শুধু অবকারী খণ্ড বা প্রধান ধর্মকেন্দ্র হয়েছিল তা নয়, কিন্তু দশাশ্বমেধ ঘাট ও বাজারের নামেই প্রমাণ যে 10টি অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল 10 জন সম্রাটের আমলেই। মনে হয় পাটলিপুত্রের সুবর্ণ যুগে অর্থাৎ 350 খ্রিস্টপূর্বাব্দে থেকে 400 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সাম্রাজ্যের প্রধান ধর্মতত্ত্ব কেন্দ্রে এবং যজ্ঞ ভূমিতে এটি হচ্ছে আসলে বারাণসী। এখানে 2টি অশোক স্তম্ভ আছে, একটি কুইল কলেজের মাঠে, আরেকটি রয়েছিল আমরা সবাই জানি প্রাচীন সারনাথ মঠের প্রবেশদ্বারে। বুদ্ধের যৌবনকালে বারাণসী যে বিশিষ্ট শিল্পক্ষেত্র ছিল তাও জানা গেছে। বহু বইয়েতে উল্লেখ আছে যে বুদ্ধ যখন সন্ন্যাসীর গেরুয়া বসন গ্রহণ করলেন, রাজবেশ ত্যাগ করে, সম্ভবত 590 খ্রিস্টপূর্বাব্দে, সেই রাজবেশ ছিল কাশী সিল্কের তৈরি। তবে যা বলছি তা আমরা বাস্তব বলে আশা করছি। প্রাচীনকালে সব দেশেরই প্রধান ভৌগোলিক বৈশিষ্ট্য ছিল জলপথ। বারাণসীতে গঙ্গা উত্তরবাহিনী নদী, উত্তরে বাঁক নেওয়ার ফলেই দক্ষিণ এবং পূর্ব দিকের সব রাজপথ এখানে এসে মিলিত হয়েছে, যার ফলে এই শহর ভারতের প্রধান বন্টন কেন্দ্র হয়েছে। সুতরাং সে শুধু শহরগুলির ইতিহাসের পাণ্ডুলিপি মাত্র নয়, অতি প্রাচীন এক দলিল। একটার উপর আর একটা শহর নির্মিত হয়েছে, যুগের উপর যুগ চেপে বলেছে। ঘনবসতি এলাকার অনেক বাড়ির ভিত পুরনো বাড়ির ধ্বংসাস্তূপের উপর গঠিত হয়েছে এবং সেসব বাড়ির মালিকেরাও তাদের পূর্বপুরুষেরা শঙ্কিত এবং তৈজসপত্রাদি বিক্রি করে সংসার চালায়। একটি মন্দিরের কথা আমি জানি, যার নিচের তলা এখানকার রাস্তা থেকে 8 থেকে 10 ফুট নিচে, যার সময় স্পষ্টতই খ্রিস্টীয় 2য় থেকে 4র্থ শতকের মধ্যে। আসলে এই পুরাণ কেন্দ্রিক বারাণসী শহরকে নিবেদিতা অনুভব করেছেন তার নিজের চোখ দিয়ে দেখে, কোনো সাহিত্য পড়ে নয়। কিন্তু তাই নিবেদিতার এই বারাণসী দর্শন এবং বারাণসী থেকে যে চিঠিগুলি স্বামীজি এবং তাকে কেন্দ্র করে ভারতবর্ষের পুরাণ সমস্ত কিছুকে সামনে রেখে নিবেদিতার চিঠিগুলি, যেটি পাশ্চাত্যে তার বন্ধু, মাতা, সেবিকা প্রত্যেকের মধ্যে চিঠির মাধ্যমে ভারতবর্ষের এহেন বিবরণকে তিনি পৌঁছে দিয়েছিলেন, যার ফলশ্রুতি হয়তো আমরা পাব ধীরে ধীরে। আজ নিবেদিতার ভারতবর্ষের 293তম পর্ব আপনাদের সামনে। নিবেদিতার দৃষ্টিতে বারাণসী, তা সেখানে অবস্থান, সাধারণ মানুষের মতো তাদের সাথে মেশা এবং সাথে সাথে তাদের জীবন সংস্কৃতিকে নিজেদের জীবনের সাথে মিলিয়ে নেওয়া, ভারতবর্ষের সংস্কৃতি, সভ্যতা, সনাতন আদর্শের
যে বিপ্লব ঊনবিংশ শতাব্দীতে আমরা বৃহৎ আকারে দেখি, তার আগে পর্যন্ত যা ছিল সেগুলোকে আবিষ্কার করতে গেলে বা সেগুলো সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে গেলে বা নিজের ঐতিহ্যকে ধরে রাখার জন্য যেগুলি প্রয়োজন সেগুলি করতে করতে মনে পড়বে কিভাবে এই ভারতীয়ত্ব বোধের জাগ্রত থেকে ভারতবর্ষের জন্য তথা এই রকমভাবে কাশী বিশ্বনাথ বা বারাণসীর মন্দির কেন্দ্রিক এই শহরটাকে কিভাবে মানুষের কাছে তার মাহাত্ম্যের কথা বলে যদি শেষ করা যায় না, সেটিকে সযত্নে লালন পালন করে ভারতবর্ষের সংস্কৃতি সভ্যতার জগতে একটা নিবেদিতার দৃষ্টিতে একটা মাইলস্টোন, সেটা নিবেদিতা অতিক্রম করেছেন এবং সেটার মধ্যেই তিনি খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন তার প্রাণের ভারতবর্ষকে। নিবেদিতার ভারত দর্শনের 293তম পর্ব আজ এখানেই শেষ করি। আপনারা সকলে ভালো থাকবেন। নিবেদিতার ভারত দর্শনে এইভাবে একটার পর একটা রবিবার নির্দিষ্ট সময়ে যদি এগিয়ে যায়, তখন নিবেদিতার ভারত দর্শনের সান্নিধ্য লাভ সকলের কাছেই এক আনন্দবর্ধনকারী এবং বিশেষ ভারতীয় বোধে বিশ্বকে জাগ্রত করা, এটি আমাদের লক্ষ্য হবে। এই কটি কথা বলে আজ নিবেদিতার ভারত দর্শনের 293তম পর্ব আপনাদের জন্য রেখে গেলাম। সকলে ভালো থাকবেন। ওং অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।